আগের দিন লাস্ট ক্লাসে আমরা ওই যে দৃষ্টি ক্ষেত্র পড়েছিলাম, যে জলের মধ্যে থাকা মাছ বা দর্শকের দৃষ্টিক্ষেত্র, তার ল্যাঙ্গুয়েজটা লেখাই নি, ল্যাঙ্গুয়েজটা বলেছিলাম যে পরের দিন লিখে দেবো। তো ল্যাঙ্গুয়েজটা আমি লিখছি। হ্যাঁ, তো আশা করি ছবিটা এরকম ছিল। হ্যাঁ, ছবিটা আশা করি এরকম ছিল। এটা হচ্ছে কি না, ওই জলের উপরিতল এবং সেখান থেকে এইচ গভীরতায় এইচ গভীরতায় সেখান থেকে এইচ গভীরতায় কি আছে, ধরো কোনো আহ, মাছ আছে বা দর্শক আছে, ঠিক আছে? এটা এইচ গভীরতায়। হুম, এখান থেকে আমি চোখ এঁকে দিচ্ছি একটা, ঠিক আছে, এরকম। তো এখানে কোশ্চেন যেভাবে ছিল, যদি বলে যে এই জলের এইচ গভীরতায় যে দর্শক আছে তার চোখের দৃষ্টিক্ষেত্রের ব্যাসার্ধ কত হবে, তাহলে যেভাবে লিখবো কিরকম না, এখান থেকে আলো আসবে, এখানে যাবে। আর যদি বাল্ব আছে, বলে কোনো আলোক উৎস আছে, তাহলে কি বলবো, এখান থেকে আলো গিয়ে, ঠিক আছে, সংকট কোণে গিয়ে পড়লে তাহলে এরকম হচ্ছে, এটা লিখবো। তাহলে লেখ এখানে, ধরি, সাইডে লিখবি যেখানে ল্যাঙ্গুয়েজটা লিখবো বলছিলাম, ধরি ধরি হ্যাঁ হ্যাঁ, নিচের থেকে লিখতেও পারি, অসুবিধা নেই, লাইন টানা আছে। আমি বলেছিলাম যে ল্যাঙ্গুয়েজটা আমি লিখবো। ধরি এইচ গভীরতায়, আহ, ধরি জলতল হতে এইচ গভীরতায়, ধরি জলতল হতে এইচ গভীরতায়, ধরি জলতল হতে এইচ গভীরতায় আহ, কোনো দর্শক কোনো দর্শক অবস্থিত আছে, কোনো দর্শক অবস্থিত, পূর্ণচ্ছেদ। ধরি এইচ যদি জলতল হতে এইচ গভীরতায় কোনো দর্শক অবস্থিত, ঠিক আছে, পূর্ণচ্ছেদ। জলের প্রতিসরাঙ্ক সমান মিউ, জলের প্রতিসরাঙ্ক সমান মিউ, জলের প্রতিসরাঙ্ক সমান মিউ, ঠিক আছে। এবার লিখবো কি, যে এক্ষেত্রে এক্ষেত্রে একটি আলোক রশ্মি জলতল এক্ষেত্রে একটি আলোক রশ্মি জলতল বরাবর এসে জলতল বরাবর এসে জলতল বরাবর এসে এ বিন্দুতে আপতিত হলে এ বিন্দুতে আপতিত হলে এ বিন্দুতে আপতিত হলে সেটি সেটি থিটা সি কোণে প্রতিষ্ঠিত হয়ে দর্শকের চোখে পৌঁছায়, সেটি থিটা সি কোণে প্রতিষ্ঠিত হয়ে দর্শকের চোখে পৌঁছায়, ঠিক না? সেটি থিটা সি কোণে প্রতিষ্ঠিত হয়ে দর্শকের চোখে পৌঁছায়, হয়েছে। অপর দিক থেকে একটি আলোক রশ্মি জলতল বরাবর এসে বি বিন্দুতে আপতিত হলে সেটি থিটা সি কোণে দর্শকের চোখে পৌঁছায়, ঠিক আছে, থিটা সি কোণে দর্শকের চোখে পৌঁছায়। অপর দিক থেকে একটি আলোক রশ্মি জলতল বরাবর এসে বি বিন্দুতে আপতিত হলে অপর দিক থেকে একটি আলোক রশ্মি বি বিন্দুতে আপতিত হলে সেটি থিটা সি কোণে প্রতিষ্ঠিত হয়ে দর্শকের চোখে পৌঁছায়, থিটা সি কোণে প্রতিষ্ঠিত হয়ে দর্শকের চোখে পৌঁছায়।
ঠিক না, দর্শকের চোখে পৌঁছায়। পূর্ণচ্ছেদ। এখানে একটা নাম দিয়ে দিচ্ছি সি, আর এটা হচ্ছে নাম দিয়ে দিচ্ছি ও, ঠিক না, সিও। এবারে এক্ষেত্রে দর্শক এক্ষেত্রে দর্শক এক্ষেত্রে দর্শক জলতলের উপরে থাকা, এক্ষেত্রে দর্শক জলতলের উপরে থাকা সমস্ত বস্তুকে, এক্ষেত্রে দর্শক জলতলের উপরে থাকা সমস্ত বস্তুকে একটি বৃত্তাকার অংশের মধ্য দিয়ে দেখতে পায়, একটি বৃত্তাকার অংশের মধ্য দিয়ে দেখতে পায়। এক্ষেত্রে দর্শক জলতলের মানে এর ওপরে যত বস্তু আছে, ধরো এখানে কিছু আছে, তো সমস্ত বস্তুকে কি করবে না, এই বৃত্তাকার অংশের মধ্য দিয়ে দেখতে পায়। এক্ষেত্রে দর্শক জলতলের ওপরে থাকা সমস্ত বস্তুকে একটি বৃত্তাকার অংশের মধ্য দিয়ে দেখতে পায়, ঠিক না, বৃত্তাকার অংশের মধ্য দিয়ে দেখতে পায়। এবং ওই বৃত্তের ব্যাসার্ধ ধরি স্মল আর, এবং ওই বৃত্তের ব্যাসার্ধ ধরি স্মল আর, স্মল আর। তাহলে এটাই হচ্ছে কি স্মল আর, ঠিক। বাদ বাকি লেখা কিন্তু খাতাতে লেখা আছে, ঠিক আছে। আমি আরেকবার বলে দিচ্ছি এখানে কি কি করা হয়েছিল। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে বৃত্তাকার অংশ, এটা হচ্ছে এই বৃত্তাকার অংশ, এই বৃত্তাকার অংশের মধ্য দিয়ে দর্শক দেখতে পাবে সমস্ত বস্তুকে, বাদ বাকিগুলোকে দেখতে পাবে না। এই সাইডে মানে এই বৃত্তাকার সমস্ত, এখানেও যদি বস্তু থাকে, এখানেও যদি কোনো কিছু থাকে, সেখান থেকে আলোক রশ্মি কেমন ভাবে আসবে, সমান্তরাল ভাবে, তলে সমান্তরাল ভাবে আসবে। আসলে কি রকম ভাবে প্রতিফল, সংকট করে, তাই না। তো এটাই হচ্ছে। তো এবারে দেখ কি কি লেখা হয়েছিল এখানে। আমরা প্রথমে স্নেলের সূত্র লিখেছিলাম, যে কোনো জায়গায় যদি এখানে যে স্নেলের সূত্র লিখেছিলাম না, এখানে লিখে দে যে এ বিন্দুতে স্নেলের সূত্র প্রয়োগ করে, ওই যে এখানে স্নেলের সূত্র লেখা ছিল সবার উপরে, এখানে লিখে নে যে এ বিন্দুতে স্নেলের সূত্র প্রয়োগ করে পাই, এ বিন্দুতে স্নেলের সূত্র প্রয়োগ করে পাই। এ বিন্দুতে যদি আমি স্নেলের সূত্র প্রয়োগ করি তাহলে কি হবে না, তাহলে প্রথমে এখানে যদি আমি বলি মিউ ইন্টু সাইন থিটা সি সমান 1 ইন্টু সাইন 90 ডিগ্রি, বাদ বাকি ক্যালকুলেশন অ্যাজ ইট ইজ সেম, ঠিক না। এ বিন্দুতে স্নেলের সূত্র কিভাবে প্রয়োগ হচ্ছে, খাতায় লেখা আছে এ বিন্দুতে স্নেলের সূত্র। দেখ এ বিন্দুতে আপতন কোণ কত, 90 ডিগ্রি। দেখ একটা জিনিস হচ্ছে কি, একটা জিনিস হচ্ছে যে ঘন মাধ্যম থেকে থিটা সি কোণে গিয়ে যদি পড়ে, তাহলে প্রতিসরণ হয় কত কোণে, 90 ডিগ্রি, তাই না। এটা ঘন, এটা লঘু। ঘন মাধ্যম থেকে আলোক রশ্মি যদি থিটা সি কোণে গিয়ে পড়ে, তাহলে প্রতিসরণ হবে কত, 90 ডিগ্রিতে। উল্টোটা, লঘু মাধ্যম থেকে যদি 90-তে আসে, তাহলে ঘন মাধ্যমে থিটা সি কোণে যাবে, ঠিক আছে। তো এটা কি ছিল, আলোর প্রত্যাবর্তনশীল ধর্ম ছিল। এখান থেকে থিটা সি কোণে গেলে 90-তে যেত, তাহলে এখান থেকে 90-তে এলে থিটা সি কোণে আসবে, ঠিক। স্নেলের সূত্র সেম হবে। এই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, মিউ, এবং এখানে কোণ কত, থিটা সি, তাহলে মিউ ইন্টু সাইন থিটা সি সমান, এটা বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক কত না 1, এর প্রতিসরাঙ্ক 1 সাইন 90 ডিগ্রি, বাদ বাকি ক্যালকুলেশন করা ছিল, ঠিক না। হ্যাঁ, এরপরে একটু বইটা দেখি আমাকে কি কি আছে এবারে এখানে। আচ্ছা, এখানে ছিল পেজ নাম্বার খুলবি, পেজ নাম্বার 53, পেজ নাম্বার 53-তে যেগুলো আছে, পেজ নাম্বার 53-তে যে
অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ আছে পেজ নাম্বার 53-তে। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, দেখ প্রথমে আছে, হয়ে গেছিল জলে ডোবানো টেস্ট টিউব, জলে ডোবানো ভূষাকালি মাখানো ধাতব বল, হয়ে গেছিল জলপূর্ণ কাচের গ্লাস, মরিচিকাটা বাকি আছে। আচ্ছা, মরিচিকা অ্যাকচুয়ালি কি হচ্ছে, দেখ মরিচিকা হচ্ছে কিন্তু আলোর এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য। তো অ্যাকচুয়ালি মরিচিকা কেমন হচ্ছে যে একটা হয় গ্রীষ্ম প্রধান দেশে মানে মরুভূমিতে মরিচিকা, যাকে আমরা বলছি নিম্নতর মরিচিকা, ঠিক আছে। আর শীত প্রধান দেশে যে মরিচিকা সেটাকে আমরা বলছি উচ্চতর মরিচিকা, ঠিক আছে। তো কি হচ্ছে দেখ, একটা নিম্নতর মরিচিকা একটা উচ্চতর মরিচিকা। এখানে লিখতে দেওয়া বলতে বেশি কিছু মনে হয় না লিখতে দেবে বলে, কেন কি বাকিদের থেকে এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়, জাস্ট জানার জন্য। দেখ অ্যাকচুয়ালি কি হচ্ছে, মরুভূমিতে যে মরিচিকা, তোরা সেই বাচ্চাবেলায় সেই কার্টুন হতো দেখেছিস যে দেখছে যে মরুভূমিতে খুব মানে জল তেষ্টা পেয়েছে এবং ও দেখছে যে জল আছে, দৌড়ে গেল, গিয়ে ওখানে গিয়ে মানে এরকম করে নিচ্ছে, নিয়ে মুখে যখন ওই ভাবছে যে জল, মুখে নেওয়ার পরে যখন ফু দিচ্ছে দেখছে বালি বেরোচ্ছে, ঠিক আছে। তো এটা কিন্তু ইনডাইরেক্টলি কার্টুনের মধ্যে দিয়ে ফিজিক্সই পড়ানো হচ্ছিল। ওটা কিন্তু কি ছিল যে মরিচিকা ভেবে, জল ভেবে কিন্তু ওখানে গেছে, কিন্তু আসলে তো জল নেই ওখানে, বালিই আছে। তো গিয়ে ঝাঁপ দিল বালির ওপরেই, ভাবছে যে জল আছে। অ্যাকচুয়ালি হচ্ছে কি রকম, ধরো এটা ভূপৃষ্ঠ, এটা ভূপৃষ্ঠ। তো সূর্যের এখান থেকে সূর্যের আলোক রশ্মি এসে যখন ভূপৃষ্ঠের ওপরে পড়বে, তো প্রথমে উত্তপ্ত হবে কে, ভূপৃষ্ঠ, ঠিক আছে। তো উত্তপ্ত হলে কি হবে, এখানে এখান থেকে বায়ু কি হবে না হালকা, উত্তপ্ত হলে কি হবে হালকা হয়ে যাবে, ওপরে উঠে যাবে। তো এই নিচের স্তর বলতে পারি আমি লঘু মাধ্যম হিসাবে কাজ করছে, আর ওপরের দিকে কি হচ্ছে ঠান্ডা, ঠিক আছে, এবং ঘন মাধ্যম যেখানে বায়ু। তাহলে আমি বায়ুর যদি স্তরগুলোকে এরকম করে ভাবি, তো ওপরের দিকের স্তরগুলোকে আমি কি ভাববো যে ঘন মাধ্যম, আর নিচের দিকের গুলোকে বলবো লঘু মাধ্যম। মানে যত নিচ থেকে উপরের দিকে যাব তত মাধ্যমের ঘনত্ব বাড়ছে, এরকম ভাবছি, ঠিক না। তো ঠিক আছে, কিন্তু এখানে মরীচিকা হওয়ার কারণ কিরকম হচ্ছে, ধরো আমি বললাম এখানে একটা গাছ আছে, তো সেখান থেকে আলোক রশ্মি ধরো আসছে, এখান থেকে দেখ একটা আলোক রশ্মি আসছে এখান থেকে, কি হবে এখান থেকে একটা আলোক রশ্মি যখন এখানে এসে পড়ছে গাছ থেকে, এই আলোক রশ্মিটা ঘন মাধ্যম থেকে এসে লঘু মাধ্যমে পড়ছে, তাই না। নিচের দিকে যখন যাচ্ছে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে এসে পড়ছে, ঠিক আছে। ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গিয়ে পড়লে কি হবে, মাধ্যম থেকে দূরে সরে যাবে। তো এ কি হলো, মাধ্যম থেকে কিছুটা, আমি আরেকটু এদিকে নিই, এখান থেকে একটা আলোক রশ্মি এলো, তো এটা কি হলো ঘন থেকে লঘুতে যাচ্ছে, মানে মাধ্যম থেকে দূরে সরে গেল কিছুটা। এরপরে আবার এই মাধ্যমে এলে কি হচ্ছে, আরো দূরে সরে গেল ঘন থেকে লঘু, দেখ ভালো করে। এবারে ধরো এইখানটায় যে আলোক রশ্মিটা এসে পড়েছে, এইখানে কোনো একটা স্তরে দেখা গেল আই গ্রেটার দেন থিটা সি হয়ে গেছে, কি হয়ে গেছে, আই গ্রেটার দেন থিটা সি হয়ে গেছে। ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে এলে অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, ঠিক। তো কি হবে, দূরে সরতে সরতে একটা মাধ্যমে দেখা গেল আপতন কোণটা সংকট কোণের থেকে বেশি হয়ে গেছে, তখন এবার কি হলো, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ওপরে উঠলো। এবারে কি হচ্ছে, আবার যদি এটা দেখ, এখন এ কি হচ্ছে লঘু থেকে ঘনতে, মানে আরো দূরে চলে যাবে। তো এখানে যদি কোনো দর্শক দাঁড়িয়ে থাকে, সে তার চোখে যে আলোক রশ্মি যাচ্ছে, তার চোখে যে আলোক রশ্মি যাচ্ছে সেই আলোক রশ্মি কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ফলে যাচ্ছে, ঠিক আছে। তো গাছের একটা প্রতিবিম্ব কিন্তু দেখ চোখে যদি, এখানে যদি চোখে পৌঁছায়, তো এ কি হচ্ছে, এখান থেকে আলোক রশ্মি যখন এর চোখে পৌঁছাচ্ছে, তো বাঁকা পথ তো দেখতে পাবে না আলোক, লোক ভাববে কি যে এর প্রতিবিম্ব এখানে কোথাও তৈরি হয়েছে, ঠিক না, এখানে কোথাও উল্টো প্রতিবিম্ব তৈরি হয়েছে। কিন্তু
এই বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে তার ঘনত্ব সর্বদা পরিবর্তন হচ্ছে। সবসময় যে এটা তো আর কাঁচ নয় যে ওর প্রতিসরাঙ্ক সবসময় ফিক্সড আছে, এটা বায়ুমণ্ডল, উষ্ণতা কম বেশি হচ্ছে, বায়ু প্রবাহ হচ্ছে, তাহলে কি হবে, এখানে তো একটা অসৎ বিম্ব হবে, কিন্তু প্রতিসরাঙ্কের মানে বার পার্থক্যের জন্য সবসময়ের জন্য চেঞ্জ হচ্ছে, তাহলে এখানে যে প্রতিবিম্বটা তৈরি হবে সেটা কি হবে, মানে স্থির নয়, মানে এরকম একটা ঝলঝল করছে এরকম কিছু তৈরি হবে, যেখানে মনে হবে কি যে জল যেন নড়াচড়া করছে। তো এটাই কিন্তু অ্যাকচুয়ালি অসৎ বিম্ব, যেটা মরুভূমিতে তৈরি হচ্ছে, এর নিচে তৈরি হচ্ছে, এই জন্য এটা হচ্ছে কি নিম্নতর মরীচিকা। নিম্নতর মরীচিকা, এটা ছিল মরুভূমির মরীচিকা। এবার দেখ শীত প্রধান দেশে মরীচিকাটা দেখ, শীত প্রধান দেশে মরীচিকাটা, এখানে দেখ উচ্চতর মরীচিকা আছে, একটা ছবি আছে দেখ, সমুদ্রে আছে জাহাজ, তার প্রতিবিম্ব উপরে কোথাও ঝুলছে মনে মনে হচ্ছে, ওটা একবার রিডিং দিস। ওখানটায় দেখ একই রকম জিনিস, বাস এখানে আলোক রশ্মি নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। হ্যাঁ, এখানে ওপরের দিকের বায়ুগুলোর ঘনত্ব বেশি এবং নিচ থেকে উপরের দিকে না, উপরের দিকে বায়ুগুলোর ঘনত্ব কম, নিচেরটা বেশি, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে ঘুরে আসবে। একবার রিডিং দিলে বুঝে যাবি, ঠিক না? এরপরে যেটা জলের মধ্যে অবস্থিত দর্শকের দৃষ্টি, এটা তো আমি করেছি। আচ্ছা দেখ, জলের যে সংকট কোণ সেটা কত, প্রায় 49 ডিগ্রি। জলের সংকট কোণ কত না, প্রায় 49 ডিগ্রি। তো এই জন্য এই যে যে জলের মধ্যে থাকা কোনো দর্শক অ্যাকচুয়ালি দেখছে কিরকম মতো, একটা শঙ্কু, শঙ্কুর মতো, মানে এরকম টাইপের হচ্ছে, তার মধ্যেই ও সবকিছু দেখতে পাচ্ছে, এটুকু। তো এইখানে যে কোণ দেখানো হয়েছিল এটা কি ছিল, থিটাসি। তো জলের প্রতিসরাঙ্ক 4/3 ধরে থিটাসির মান ক্যালকুলেট করলে প্রায় 49 ডিগ্রি আসবে। তো এটা যদি 49 হয় তাহলে এটা কত, 49, এটাও তো 49, তাহলে দুটো মিললে কত হচ্ছে, 98 ডিগ্রি। তাহলে জলের মধ্যে থাকা কোনো দর্শক জলের বাইরে থাকা সমস্ত বস্তুকে ওই শঙ্কুর মধ্যে দেখতে পাচ্ছে, যে শঙ্কুর শীর্ষকোণ কত, 98 ডিগ্রি। দেখ বইতে 55 পেজে একটু মোটা কালারে লেখা আছে, 55 পেজে একটু মোটা কালারে লেখা আছে যে জলের ওপরে সব বস্তুই দর্শকের চোখে 98 ডিগ্রি কোণ বিশিষ্ট একটি শঙ্কুর মধ্যে অবস্থিত বলে মনে হবে। ঠিক আছে, 98 ডিগ্রি হলো, ব্যাস। এবারে দেখ হীরকের ঔজ্জ্বল্য আছে, দেখ হীরক কেন এত চকচক করে। হীরক যদি বলা হয় যে এমনি সাধারণ যদি হীরক আমরা নিই, সাধারণ হীরক প্রায় কাচের মতোই দেখতে, ঠিক আছে, সাধারণ হীরক প্রায় কাচের মতোই দেখতে। তো হীরককে কাটা হয় সেরকম করে এবং পলিশ করা হয়, যাতে অ্যাকচুয়ালি তোরা যদি দেখে থাকিস যে হীরক যদি দেখি এরকম কিছু হয়, চলো এদের জন্য হীরক বানাচ্ছি। হ্যাঁ, কিনতে তো পারবি না জীবনে, এটাই দেখ, চলো এরকম দেখতে হয় কিছুটা, হেভি লাগছে, চলো। হুম, ঠিক আছে, এরকম কিছুটা দেখতে হয়, ঠিক আছে। তো এরকম করে কাটার কারণ কি, যদি আমি দেখি যে হীরকের প্রতিসরাঙ্ক যেটা সেটা হচ্ছে কত, প্রায় 2.24 বা 2.42, 2.42 এর কাছাকাছি হয় হীরকের প্রতিসরাঙ্ক, 2.42। তো এর যদি আমি সংকট কোণ বার করি কত আসবে, সংকট কোণ বার করলে প্রায় 24 ডিগ্রির মতো আসে। এর যদি আমি সংকট কোণ বার করি প্রায় কত আসে, 24 ডিগ্রির মতো আসে সংকট কোণ। দেখ যার প্রতিসরাঙ্ক বেশি তার সংকট কোণ তো কমই হবে, কেন কি আমরা জানি যে সাইন থিটা সি সমান 1/μ, যার মিউ বেশি তার সাইন থিটা সি কম হবে। তো প্রতিসরাঙ্ক বেশি হওয়ার জন্য হীরকের সংকট কোণ অনেক কম হচ্ছে, ঠিক আছে। এবার দেখ হীরকে যখন বাইরের থেকে আলো আসছে, ওটা কিরকম আলো আসছে, বায়ু থেকে ঘন মাধ্যমে, মানে লঘু থেকে ঘনতে প্রবেশ করছে, আরামসে প্রবেশ করে যাবে।
মানে কি লঘু থেকে ঘনতে প্রবেশ করছে মানে প্রতিসরণই হবে, প্রবেশ করে যাবে। ঘন থেকে লঘুতে হলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হওয়ার চান্স থাকে। তো কি হবে, এর না সব তল দিয়ে আলোক রশ্মি প্রবেশ করে যাবে আরামসে, সব তল দিয়ে আলোক রশ্মি প্রবেশ করে যাবে। প্রবেশ করার পরে ভেতরে কি হবে, ভেতরে বারবার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে। কেন কি সংকট কোণটাই তো ছোট, এর থেকে 25 ডিগ্রি 30 ডিগ্রি হলে কি হবে, এর মধ্যে দিয়ে আলোক রশ্মির বারবার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে। কোণটা বেরিয়ে যাবে যেটা এর থেকে ছোট কোণ, 20 ডিগ্রিতে 15 ডিগ্রিতে ছোট কোণে, মানে কোন তলের উপরে যখন প্রায় লম্বভাবে গিয়ে পড়বে তখন বেরোবে। আর একে কাটা হয়েছে এমন ভাবে যে লম্বভাবে পড়বে না, বারবার কোণ করে করেই পড়বে। এবারে কিছু কিছু তলকে এমন করে কাটা হবে যেখানে থেকে যখন আলো বেরোবে অনেক তীব্রতার সাথে বেরোবে, মানে প্রায় সমস্ত তল দিয়ে আলোক রশ্মি প্রবেশ করছে আর বেরোচ্ছে মাত্র কয়েকটা তল দিয়ে। যখন একটা তল দিয়ে অনেক বেশি আলো বেরোবে ওটাকে বেশি চকচকে লাগবে, এই কারণে হীরক চকচকে লাগে। এতটা পর্যন্ত ছিল, এগুলো আমরা আগে করেছিলাম। এবারে আসবো যে আলোকবাহী তন্তু, তোদের বইতে খুব একটা বেশি ক্যালকুলেশন নেই আলোকবাহী তন্তুর, বাট অন্য বইতে আছে, তোদের বইতে উদাহরণ দিয়ে হিসাবে অঙ্ক আছে। তো হেডিং লিখবি যে আলোকবাহী তন্তু বা অপটিক্যাল ফাইবার। নাম শুনেছিস অপটিক্যাল ফাইবার, আলোকবাহী তন্তু, কোথায় নাম শুনেছিস? আলোকবাহী তন্তু, আলোকবাহী তন্তু, অপটিক্যাল ফাইবার। আলোকবাহী তন্তু অপটিক্যাল ফাইবার অ্যাকচুয়ালি কি, এখন আপাতত দেখ, এখন বেশিরভাগ যদি আমি বলি কেবল যেগুলো হচ্ছে টিভি হোক বা ওয়াইফাই হোক সবই কিন্তু অপটিক্যাল ফাইবার। আশা করি কেউ যদি দেখে থাকিস, দেখবি কোনো সময় তার জোড়ার সময় দেখেছিস কিনা জানি না, যারা ওই কাজগুলো করে দেখবি তারে যখন ওর ভেতরে অনেক তার থাকে, একদম খুব সরু সরু তার থাকে। এমনি নর্মাল এয়ার এখানে যেমন বাল্ব যেগুলো জ্বলছে এগুলো তো তামার তার এবং বোঝা যায়, কিন্তু অপটিক্যাল ফাইবার বেশ সরু সরু হয় এবং খুব চকচকে করে। তো অপটিক্যাল ফাইবার অ্যাকচুয়ালি কি, এটা কিন্তু আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনকে কাজে লাগিয়েই করা হচ্ছে। আচ্ছা তোরা দেখ শুনেছিস হয়তো আগেকে যখন যখন ফোনে কথা বলা হতো তখন ওয়ান ওয়ে কমিউনিকেশন হতো, মানে এখান থেকে আমি কথা বললাম, কারোর বাড়িতে ফোন আছে সেখানে যাবে, ল্যান্ডলাইন যেগুলো হতো তার থাকতো, যাওয়ার পরে আবার সে কথা বললে ঘুরে আসবে, মানে একসাথে সেই মানে হয় না কিছু কিছু জায়গায় ট্রেন লাইন দেখবে একটাই লাইন, বা আমি যদি এমনি একটাই রাস্তা বলি যেখানে দু সাইড দিয়ে গাড়ি যাচ্ছে, এটা মানে এটাকে যদি এবার হাই রোড করে দিই তাহলে কি হবে, দুদিক দিয়ে মানে এদিক দিয়ে যাবে আর এদিক দিয়ে আসবে, এটা টু ওয়ে কমিউনিকেশন। তো এই অপটিক্যাল ফাইবারের মধ্যে এগুলো ব্যবহারের মধ্যে আসবে। অপটিক্যাল ফাইবারে আমরা কিন্তু অনেকগুলো সিগন্যাল একসাথে পাঠাতে পারি এবং সেটা কোনো বিকৃতিও হবে না, আরামসে যেমন ভাবে পাঠাচ্ছি সেরকম চলেও যাবে। আরেকটা সুবিধা কি, এমনি যেমন ধাতুর তার যেগুলো আছে সেগুলোর মধ্যে দিয়ে পাঠালে একটা হিট লস তো হয়, তড়িৎ শক্তি ক্ষমতা চ্যাপ্টার আমরা পড়েছি, তো লস কিন্তু একটা হবে যদি ধাতুর তারের মধ্যে দিয়ে পাঠানো হয়, ইলেকট্রিক্যাল সিগন্যাল যদি বলি। আর যদি আমি অপটিক্যাল সিগন্যাল বলি, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনকে কাজে লাগিয়ে পাঠানো হচ্ছে, বল অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ফলে আলোক রশ্মির আলোক শক্তির কোনো ক্ষয় হয়? হয় না, সম্পূর্ণটাই প্রতিফলিত হয়, তাহলে এখানে আমি কোনো লসই হবে না প্রায়। এবারে অপটিক্যাল ফাইবার অ্যাকচুয়ালি কি হচ্ছে, এর মেন যে গঠন যেটা আমি বলি, আরো ডিটেলসে অনেক গঠন হয় কিন্তু অ্যাকচুয়ালি মেন যেটা গঠন সেটা হচ্ছে কি, মাঝে একটা কোর থাকে। আচ্ছা আমি যদি বলি এরকম দেখাই, যদি আমি সাইড ভিউ দেখাই, ধরো এটা হচ্ছে মাঝের একটা কোর, এটা হচ্ছে কোর, আর বাইরে হচ্ছে কিনা ক্ল্যাডিং, ঠিক আছে, এটা হচ্ছে ক্ল্যাডিং, বাইরেরটাকে এরকম দেওয়া উচিত, ধরো আমি এটাকে এরকম দিলাম এবং বাইরেরটা হচ্ছে ক্ল্যাডিং। অ্যাকচুয়ালি কি হচ্ছে,
কোরটা হচ্ছে কিনা লঘু মাধ্যম, আর ক্ল্যাডিংটা হচ্ছে কিনা ঘন মাধ্যম। তো আমি কোর যেহেতু লঘু মাধ্যম, কথা বলিস না, কোর যেহেতু লঘু মাধ্যম, এর প্রতিসরাঙ্ক আমি মিউ আর নিচ্ছি। আর ক্ল্যাডিং যেহেতু ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ককে আমি মিউ ডি নিচ্ছি, মানে ডেন্সার মিডিয়াম। এটা আমি সাইড ভিউ দেখিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা এরকম। এই সাইড থেকে যদি আমি দেখি, এখানে এই ভেতরটা হচ্ছে কিনা কোর, এই ভেতরটা হলো কিনা কোর, এবং এর বাইরে আবার একটা স্তর আছে যেটা হচ্ছে কিনা ক্ল্যাডিং, সেটা কিন্তু ঘন মাধ্যম। এর বাইরে যেটা, এটা হচ্ছে কিনা ক্ল্যাডিং। তাহলে আমি কি বলতে পারি যে আলোকবাহী তন্তু অ্যাকচুয়ালি কি হচ্ছে, একটা কম প্রতিসরাঙ্কের কোর থাকবে ভেতরে, আর বাইরে থাকবে কি, আমি তো উল্টো লিখে দিয়েছি, ভেতরটা ঘন মাধ্যম, ঘন থেকে লঘুতে, সরি উল্টো লিখে দিয়েছি রে, কোরটা ঘন মাধ্যম হবে। তাহলে এটা হবে মিউ ডি, আর এটা হবে লঘু মাধ্যম, এটা হচ্ছে মিউ আর। হ্যাঁ, ভেতরটা ঘন মাধ্যম হবে, ঘন থেকে আলোক রশ্মি লঘুতে যাবে। ভেতরটা ঘন মাধ্যম, বাইরেরটা লঘু মাধ্যম, মানে আলোক রশ্মি ঘন থেকে লঘুতে যাবে। তাহলে আমি আলোকবাহী তন্তুর সংজ্ঞা কি লিখতে পারি, বইতে আছে আশা করি। কি আছে দেখ, পেজ নাম্বার 55-তে, পেজ নাম্বার 55-তে কি আছে দেখ, না বইতে কোনো এরকম সংজ্ঞা নেই। তাহলে লেখ, আমি বলছি, লেখ আলোকবাহী তন্তু হলো, লেখ আলোকবাহী তন্তু হলো, আলোকবাহী তন্তু হলো, আলোকবাহী তন্তু হলো প্রায় প্রায় 10 × 10⁻⁶ মিটার থেকে, প্রায় 10 × 10⁻⁶ মিটার থেকে 125 × 10⁻⁶ মিটার ব্যাস বিশিষ্ট, এই তো লিখে দিয়েছি দেখ, আলোকবাহী তন্তু হলো প্রায় 10 × 10⁻⁶ মিটার থেকে 125 × 10⁻⁶ মিটার ব্যাস বিশিষ্ট সরু নল, সরু নল, যার 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 ভেতরে যার ভেতরে থাকে যার ভেতরে থাকে বেশি প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোর, যার ভেতরে থাকে বেশি প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোর, এবং এবং কোরকে আবৃত করে থাকে, এবং কোরকে আবৃত করে থাকে কম প্রতিসরাঙ্ক বিশিষ্ট ক্ল্যাডিং, এবং কোরকে আবৃত করে থাকে কম প্রতিসরাঙ্ক বিশিষ্ট ক্ল্যাডিং, পূর্ণচ্ছেদ। এর মধ্য দিয়ে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনকে কাজে লাগিয়ে, ওটার সঙ্গে এর মধ্য দিয়ে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনকে কাজে লাগিয়ে, এর মধ্য দিয়ে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনকে কাজে লাগিয়ে আলোক সংকেতকে আলোক সংকেতকে আলোক সংকেতকে এক জায়গা থেকে অপর জায়গায় এর মধ্য দিয়ে আলোক সংকেতকে এক জায়গা থেকে অপর জায়গায়
কোনো শক্তি ক্ষয় ছাড়া অবিকৃতভাবে পাঠানো যায়। কোনো শক্তি ক্ষয় ছাড়া অবিকৃতভাবে পাঠানো যায়। ঠিক আছে, কোনো শক্তি ক্ষয় ছাড়া অবিকৃতভাবে পাঠানো যায়। তাহলে কি হলো না, আলোকবাহী তন্তুটা এরকমই, এরকম একটা ছোট করে ছবি এঁকে দিতে পারিস। ঠিক আছে, এইটুকু ছবি এঁকে দিতে পারিস যে কোর, ভেতরটা কোর হচ্ছে ঘন মাধ্যম, আর বাইরেরটা হচ্ছে ক্ল্যাডিং লঘু মাধ্যম। ব্যাস, এটুকু ছবি এঁকে দিলে হয়ে যাবে। 2 নম্বরে যদি দেয় যে আলোকবাহী তন্তু কি। ঠিক, এবারে আর কি কি কোশ্চেন হতে পারে, যে আলোকবাহী তন্তুর ব্যবহার, ঠিক না, আলোকবাহী তন্তুর ব্যবহার, আর কি আছে আলোকবাহী তামার তুলনায় আলোকবাহী তন্তুর সুবিধা, এটা বই থেকে পড়তে হবে। আর কিছু যেটা ম্যাথমেটিক্যাল পার্ট আছে সেটাকে আমি করছি। দেখ অ্যাকচুয়ালি এখানে এবারে দেখ কি লিখবি এখানে, এখানে লেখ, হেডিং লেখ যে গ্রাহক কোণ এবং সাংখ্যিক উন্মেষ। গ্রাহক কোণ এবং সাংখ্যিক উন্মেষ, গ্রাহক কোণ এবং সাংখ্যিক উন্মেষ, গ্রাহক কোণ এবং সাংখ্যিক উন্মেষ। ঠিক আছে, এবার লেখ যে বায়ু থেকে তন্তুর প্রান্তে, বায়ু থেকে তন্তুর প্রান্তে, আমি লিখছি লেখ, বায়ু থেকে তন্তুর প্রান্তে, বায়ু থেকে তন্তুর প্রান্তে যে সর্বোচ্চ আপতন কোণের জন্য, বায়ু থেকে তন্তুর প্রান্তে যে সর্বোচ্চ আপতন কোণের জন্য আলোক রশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের দরুন, আলোক রশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের দরুন আলোক রশ্মি তন্তুর মধ্যেই থেকে যায়, আলোক রশ্মি তন্তুর মধ্যেই থেকে যায়, আলোক রশ্মি তন্তুর মধ্যেই থেকে যায়, সেই আপতন কোণকে, সেই আপতন কোণকে আলোকবাহী তন্তুর গ্রাহক কোণ বলে। সেই আপতন কোণকে আলোক রশ্মির, সেই আপতন কোণকে আলোকবাহী তন্তুর গ্রাহক কোণ বলে। সেই আপতন কোণকে আলোকবাহী তন্তুর গ্রাহক কোণ বলে। তাহলে কি বলেছি, যে আলোকবাহী বায়ু থেকে আলোক রশ্মি আলোকবাহী তন্তুর প্রান্তে সর্বোচ্চ যে আপতন কোণে, ঠিক আছে, আপতন কোণের যে সর্বোচ্চ কোণের জন্য, আপতন কোণের যে সর্বোচ্চ মানের জন্য, সেটা কি হবে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য তন্তুর মধ্যে থেকে যাবে। আমি ক্যালকুলেশনে আসবো, এখানে ক্যালকুলেশন নেই, ক্যালকুলেশনে আসবো যে কি রকম হচ্ছে। তাহলে কি বলছে শোন, একটা একটা ম্যাক্সিমাম আপতন কোণ পর্যন্ত যাওয়া যাবে, ওর থেকে বেশি করলে কিন্তু আলোক রশ্মি বাইরে বেরিয়ে যাবে। কি বলছে, এর মানেটা এটাই হলো যে ধরো আমি এরকমই যদি একটা ছবি এঁকে দেখাই, ধরো এই ভেতরটা হচ্ছে কিনা কোর, ঠিক আছে, ভেতরটা হলো কোর, আর বাইরে হচ্ছে কিনা ক্ল্যাডিং, এদিকেও আছে ক্ল্যাডিং আর ওদিকেও আছে ক্ল্যাডিং। আঁকবি না এখন, ঠিক আছে, এটা ক্ল্যাডিং। এবং এর যে আমি যদি বলি সেন্ট্রাল অ্যাক্সিস, যেটা মানে একদম মাঝ বরাবর যেটা, এটা হচ্ছে কি সেন্ট্রাল অ্যাক্সিস। তো এখানে আমি আলোক রশ্মি যদি পড়ে এখানে, এইখানে ফেলা হবে, মানে ধরো এটাই হচ্ছে আলোকবাহী তন্তু, এর এন্ড এইটা না, এইখানে গিয়ে আলোক রশ্মি ফেলা হবে, ঠিক আছে, এই মাঝে, এই প্রান্তে, তারপরে এর ভেতর দিয়ে যাবে, গিয়ে ওই সাইডে বেরোবে। তো এখানে ধরো একটা আলোক রশ্মি ফেলা হবে, তো এখানে আপতন কোণ তো হবে কিছু না, তো এই তলের উপর লম্ব এটা, তাহলে এটা আপতন কোণ। তো এমন নয় আমি যে যা কিছু কোণে ফেলবো ওর মধ্যে দিয়ে চলে যাবে, তা না, এর একটা ম্যাক্সিমাম পর্যন্ত যাওয়া যাবে। ধরো জিরোতে, ঠিক আছে, জিরোতে গেলে তো সোজা চলে যাবে, এর থেকে আমি ধরো বাড়িয়ে বাড়িয়ে ধরো 60 ডিগ্রি পর্যন্ত যেতে পারি। 60 ডিগ্রির মধ্যে থাকতে হবে। 60 ডিগ্রির মধ্যে থাকলে কি হবে, যে আলোক রশ্মির ভেতরে যাবে সে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন করে করে যাবে। 60 ডিগ্রি থেকে যদি বেশি কোণে ফেলি, দেখা যাবে আলোক রশ্মি তো ভেতরে যাবে,
কিন্তু কিছু আলোক রশ্মি না বাইরে চলে যাবে, মানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে না, তাহলে লস হবে। তাহলে আমরা চাই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে সবটা এরকম কোণ দরকার, তো সেটা একটা সর্বোচ্চ আপতন কোণ পর্যন্ত হবে। এটা হলো কিনা আলোকবাহী তন্তুর গ্রাহক কোণ। এবার প্যারা দিয়ে লেখ, আলোকবাহী তন্তুর গ্রাহক কোণের সাইনকে, আলোকবাহী তন্তুর গ্রাহক কোণের সাইনকে, আলোকবাহী তন্তুর গ্রাহক কোণের সাইনকে সাইনকে সাংখ্যিক উন্মেষ বলে, সাংখ্যিক উন্মেষ বলে, সাংখ্যিক উন্মেষ বলে। আলোকবাহী তন্তুর গ্রাহক কোণের সাইনকে সাংখ্যিক উন্মেষ, সাংখ্যিক উন্মেষ দেখ, সাংখ্যিক সংখ্যা, ইংরেজি কি নিউমেরিক্যাল, নিউমেরিক্যাল, নিউমেরিক্যাল অ্যাপারচার। উন্মেষ ইংরেজি পড়েছিলিস প্রতিফলন চ্যাপ্টারে, APAR, অ্যাপারচার। তো এটাকে অনেক সময় NA বলেও প্রকাশ করা হয়, NA না, নিউমেরিক্যাল অ্যাপারচার। ঠিক আছে, তো এবার আমরা এর ক্যালকুলেশন করব কি কি হচ্ছে দেখ, এই ছবিতেই আঁকবি, যেটা আঁকা আছে এটাই আঁকবি। তো এখানে আমি নিচ্ছি কি, এটা প্রথমে এই সাইডে কি হচ্ছে বায়ু, অ্যাকচুয়ালি একে আমি অঙ্কের মতো করেই ভাবছি, একটা অঙ্ক ধরেই আছে এরকম, ঠিক না? তো দেখ এটা হচ্ছে বায়ু, তাহলে বায়ুর প্রতিসরাঙ্ক কত হয় রে? বায়ুর প্রতিসরাঙ্ক হচ্ছে 1, বায়ুর প্রতিসরাঙ্ক 1। এটা হলো কিনা কোর, কোরের প্রতিসরাঙ্ক, কোর কিন্তু ঘনমাধ্যম, মিউ আর নিয়েছে, ঠিক না? কোর ঘনমাধ্যম। আর বাইরে কি আছে? ক্ল্যাডিং, ক্ল্যাডিং এর প্রতিসরাঙ্ক কম, মিউ আর। কোরের প্রতিসরাঙ্ক বেশি, মিউ ডি, আর ক্ল্যাডিং এর কম, মিউ আর। ঠিক আছে, কোরের প্রতিসরাঙ্ক বেশি মানে ডেনসার, মিউ ডি, আর ক্ল্যাডিং এর প্রতিসরাঙ্ক কম মানে ওটা মিউ আর। ঠিক আছে, এবারে কি হবে, একটা আলোক রশ্মি এখান থেকে যাবে, দেখ বায়ু থেকে যখন কোরে যাচ্ছে, লঘু থেকে কোথায় যাচ্ছে? ঘনতে। বায়ু থেকে যখন কোরের ভেতরে প্রবেশ করছে তখন লঘু থেকে ঘনতে প্রবেশ করছে, মানে কি হবে, অভিলম্বের কাছে চলে আসবে, কাছে। এটা, এই কোণটাকে আমি ধরে নিচ্ছি আর, আপতন কোণ আই, প্রতিসরণ কোণ আর। ঠিক আছে, আপতন কোণ আই, প্রতিসরণ কোণ আর। ঠিক আছে, এইখানে আমাকে স্নেলের সূত্র বল কত হচ্ছে, 1 সাইন আই সমান মিউ ডি সাইন আর। অসুবিধা আছে? ঠিকঠাক তো না? ঠিক আছে, এখানে একটা স্নেলের সূত্র হয়ে গেল। এবারে দেখ আমি ভাবছি যে এখানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন তো হতে হবে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ধরো সেরকম ভাবে হচ্ছে না, মিনিমাম তো সংকট কোণ হওয়া চাই, যাতে করে আলোক রশ্মি বেরিয়ে না যায় অ্যাটলিস্ট। মানে কি, মানে আমি যদি বলি সব থেকে বেশি যদি কোণ হয় এরকম হওয়া উচিত, মানে সব থেকে বেশি নয়, এখানে যদি মিনিমাম বলতে হয় তাহলে কমসে কম সংকট কোণ হওয়া উচিত, যাতে করে এদিকে চলে যায়। যদি এর থেকে কম কোণ হয় তাহলে তো বেরিয়েই যাবে না, থিটা সি। এটা হচ্ছে কি সংকট কোণ, দেখ আমি দেখাচ্ছি এখানে, এটা কোর, এটা কোর, কোরের প্রতিসরাঙ্ক মিউ ডি, এটা ক্ল্যাডিং মানে মিউ আর। এখানে আলোক রশ্মি সংকট কোণে যদি এসে পড়ে তবে তো এই তল বরাবর যাবে, যদি কোণটা এর থেকে ছোট হয়ে যায় তাহলে কিন্তু বাইরে বেরিয়ে যাবে, কোণটা এর থেকে ছোট হলে বাইরে বেরিয়ে যাবে, এর থেকে বড় হলে কোনো সমস্যা নেই, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে। তো আমাকে বল থিটা সি কি লেখা আমার দরকার আছে, নাকি নাকি এই থিটা সি কে আমি লিখতে পারি 90 মাইনাস আর, 90 মাইনাস আর লিখতে পারি। দেখ এখানে এই যে যে ত্রিভুজ হয়েছে এটা 90 ডিগ্রি, এই যে এটা, এটা 90 ডিগ্রি, এই কোণটা যদি আর হয় তাহলে এই কোণটা কত হবে, 90 মাইনাস আর। তাহলে থিটা সি কে 90 মানে 90 মাইনাস আর কে থিটা সি এখানে হতে হবে। অ্যাকচুয়ালি থিটা সি এখানে কত হতে হবে না 90 মাইনাস আর, মানে 90 মাইনাস আর কে থিটা সি হতে হবে। বেশ, এখানে তাহলে কোণ কত, 90 ডিগ্রি, কেন কি সংকট কোণেই গেছে, মানে আমি একদম
একদম হচ্ছে কি ওই রকম কন্ডিশনে নিচ্ছি যে আলোক রশ্মি অ্যাটলিস্ট যাতে না বেরোয়। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হলে তো অবশ্যই বেরোবে না, মানে আমি বলতে চাইছি কি এখানে কোণটা মিনিমাম 90 - R হতে হবে, ওর থেকে বেশি হওয়া দরকার, বাট কম হলে চলবে না। এখানে এবারে ভেবে দেখ, এইখানে আমি যদি আই বাড়াই বা আই যদি বাড়াই তাহলে কি হবে, আরও বেড়ে যাবে। আচ্ছা, আর যদি বেড়ে যায় 90 - R কমে যাবে, কমে যাবে, তাহলে কোণ যদি কমে যায় তাহলে সংকট কোণের থেকে কম মানে কি হবে, বেরিয়ে যাবে। ঠিক, তাহলে এখানে দেখ আমি এখানে লিখে দিচ্ছি যে কি কি হচ্ছে, যে আই বাড়লে আর বাড়বে, আর বাড়লে 90 - R কমে যাবে, 90 - R কমে যাবে। তাহলে তাহলে আই কে বাড়া যাবে না, যে যেমন খুশি বাড়া যাবে না, তাহলে আই এর একটা ম্যাক্সিমাম মান দরকার, আই এর একটা ম্যাক্সিমাম মান দরকার, তার থেকে বেশি হলে চলবে না। ঠিক আছে, এখানে একটা সংকট, এখানে একটা প্রতিসরণের সূত্র হয়েছে, এবার ওখানে একটা স্নেলের সূত্র দেখ ইউজ করছি। এইখানে কত হবে বল, মিউ ডি। যখন কোরের মধ্যে ছিল তখন কোণ কত ছিল, 90 - R, 90 - R। আর যখন ক্ল্যাডিং এ গেছে তখন মিউ আর সাইন 90 ডিগ্রি, নাকি না, মিউ আর সাইন 90 ডিগ্রি। আমরা কি বার করছি এখন, আই বার করছি, আই কি বার করছি, আই সাইন আই বার করছি, সাইন আই বার করছি, সাইন আই। চলো সাইন আই যদি আমি বার করতে চাই তো প্রথমে এখানে হয়ে যাবে, দেখ এটা মিউ ডি হচ্ছে এখানে সাইন 90 - R মানে কি কস আর, আর এটা মিউ আর সাইন 90 মান 1। ঠিক আছে, মিউ আর হয়েছে এতটা। এবার দেখ মিউ ডি আছে, মিউ ডি আছে, কস আর মানে কত, কস আর মানে রুট ওভার 1 - সাইন স্কয়ার আর, ঠিক না, সমান মিউ আর। cos r মানে কত, 1 - সাইন স্কয়ার আর, তাহলে রুট ওভার 1 - সাইন স্কয়ার আর সমান মিউ আর বাই মিউ ডি, মিউ আর বাই মিউ ডি। এবার আমি কি করব, স্কয়ার করব ও সাইডে, এবার আমি কি করব, স্কয়ার করব ওই সাইডে। স্কয়ার করলে কি হবে, স্কয়ার করলে কি হচ্ছে দেখ এখানে 1 - সাইন স্কয়ার আর সমান কত হবে না, মিউ আর বাই মিউ ডি এর হোল স্কয়ার। ঠিক, আমরা কি বার করছি না, মানে নিউমেরিক্যাল অ্যাপারচার, নিউমেরিক্যাল অ্যাপারচার কি ছিল, যে ওই ওই যে যে আলোকবাহী তন্তু তার গ্রাহক কোণের সাইন, গ্রাহক কোণ এখানে কত এখন, আই, আইটা হচ্ছে ম্যাক্সিমাম এইটার, তাহলে গ্রাহক কোণ যদি আই হয় তাহলে কি বার করতে হবে, সাইন আই, সাইন আই বার করতে হবে। তো এখানে আমি লিখবো কত, 1 - সাইন আর মানে কত, সাইন আর মানে সাইন আই বাই মিউ ডি সমান সাইন আর। এখান থেকে সাইন আর সমান কত হচ্ছে, সাইন আই বাই মিউ ডি, চলো বসিয়ে দিই এখানে, সাইন আই বাই মিউ ডি তার আবার হোল স্কয়ার সমান মিউ আর বাই মিউ ডি এর হোল স্কয়ার। আমার সাইন আই চাই, বারবার বলছি সাইন আই চাই, ওকেই আলাদা করতে হবে। কি কি করেছি দেখ, প্রথমে স্নেলের সূত্র প্রথমবার প্রতিসরণে করেছি, দ্বিতীয়বার প্রতিসরণে স্নেলের সূত্র করেছি, করার পরে কি করেছি যে এখানে কস আর হয়েছিল, কস আর কে সাইন আর লিখেছি, সাইন আর কে সাইন আই দিয়ে প্রতিস্থাপন করেছি, তাহলে আমি এখান থেকে সাইন আই পাবো এখন। ঠিক আছে, এখন আমি সাইন আই পাবো এখান থেকে। তো দেখ কি হচ্ছে, প্রথমে ওকে ডান সাইড নিয়ে চলে যা, একে ডান সাইড নিয়ে চলে যা, তাহলে কত হচ্ছে দেখ, সাইন সাইন আই বাই মিউ ডি এর হোল স্কয়ার সমান, ও ডান সাইডে গেছে প্লাস হয়ে গেছে 1, এটা বাম সাইডে এলে কত হবে না, মিউ আর এর স্কয়ার মিউ ডি স্কয়ার। ঠিক আছে, তারপরে মিউ ডি স্কয়ার মাইনাস মিউ আর এর স্কয়ার বাই মিউ ডি স্কয়ার, এ কত হচ্ছে না সাইন স্কয়ার আই বা সাইন আই এর হোল স্কয়ার লিখতে পারিস,
আর এটা হচ্ছে কিনা মিউ ডি স্কোয়ার, দেখ নিচে নিচে মিউ ডি স্কোয়ার কেটে গেছে। তাহলে সাইন আই সমান কত হচ্ছে, রুট ওভার মিউ ডি স্কোয়ার মাইনাস মিউ আর স্কোয়ার। তাহলে নিউমেরিক্যাল অ্যাপারেচার যেটা আমি বলছি সাইন আই, সেটা অ্যাকচুয়ালি কি, নিউমেরিক্যাল অ্যাপারেচার যেটাকে আমরা বলছি সাইন আই সমান রুট ওভার কার প্রতিসরাঙ্কের স্কোয়ার, কোরের, কোরের বেশি। তাহলে মিউ কোর লিখতে পারি তার স্কোয়ার মাইনাস মিউ ক্ল্যাডিং লিখতে পারি তার স্কোয়ার, ঠিক না? এটা হলো কি না নিউমেরিক্যাল অ্যাপারেচার। ধরো কোনোভাবে ক্যালকুলেশন করে আমার সাইন আই চলে এসছে, কোনোভাবে ক্যালকুলেশন করে √3/2, অ্যাজ এক্সাম্পল আমি নিচ্ছি, কোনোভাবে ক্যালকুলেশন করে সাইন আই চলে এসছে কত না √3/2, তাহলে আই কত, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে আমি বলবো কি যে যে কোণের মান কত হওয়া উচিত, মানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য মান কত হওয়া উচিত। দেখ আমি এখানে বলেছিলাম আই বাড়লে আর বাড়ে, আর বাড়লে 90 মাইনাস আর কমে, তাই না? তাহলে আই কে বেশি বাড়ানো যাবে না, তাহলে এটাই হচ্ছে কি আই এর ম্যাক্সিমাম মান। তাহলে আমাকে কি বলতে হবে যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য কি লিখবো, আলোকবাহী তন্তুতে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত, পূর্ণ প্রতিফলনের শর্ত কি হচ্ছে, শর্ত কি হবে না আপতন কোণকে কত হতে হবে, 60 হচ্ছে ম্যাক্সিমাম, এর থেকে ছোট হতে হবে, লেস দেন ইজিক্যালস টু 60 ডিগ্রি, এর থেকে ছোট হতে হবে, এর থেকে কত হতে হবে, ছোট হতে হবে। হয়ে গেছে, একবার ভালো করে থিওরিটা প্রথম থেকে দেখে নে, ফাইনাল ফর্মুলা কিন্তু এটাই মনে রাখতে হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে দুবার স্নেহের সূত্র প্রয়োগ করেছি, দেন লাস্টে আমরা সাইন আই নিয়ে এসেছি। হয়ে গেছে এখানে প্রায় পুরো। এরপরে আমরা প্রিজমে যাব, ঠিক আছে? প্রিজম থেকে কিন্তু দেবে কোশ্চেন। ক্লিয়ার? তো অ্যাকচুয়ালি ছবি তাহলে কিরকম হচ্ছে, এরকম কিছু, বাইরে আছে ক্ল্যাডিং, এখান থেকে আলোক রশ্মি আসবে, বারবার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে হয়ে যাবে, এটা হচ্ছে কিনা ক্ল্যাডিং, আর ভেতরটা হচ্ছে কিনা কোর। এখান থেকে আলো এসছে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে বারবার যাচ্ছে, বইতে যে ছবিটা আছে। এবার দেখ বইতে যেগুলো একবার আছে পড়ে নিচ্ছি, সেটা হচ্ছে কি না আলোকবাহী তন্তুর ব্যবহার, একবার রিডিং দিয়ে নে কি আছে ব্যবহার। দেখ আছে মানুষের শরীরের ভেতরে যে সমস্ত জায়গা সরাসরি দেখা যায় না, মানে ধরো কোনো অপারেশন করতে হবে, পাকস্থলীর ভেতরে কিছু দেখতে হবে, তো সেই জায়গাতে আমরা হচ্ছে কি করতে পারি না তন্তুগুচ্ছ দিয়ে ক্যামেরার ব্যবহার করে করতে পারি, যেগুলোকে বলে মাইক্রো সার্জারি, ঠিক আছে? তারপরে রোগ নির্ণয় করার জন্য অনেক সময়, বেশিরভাগটা কিন্তু চিকিৎসার ক্ষেত্রে ইউজ করা হচ্ছে। এছাড়া 4 নম্বর পয়েন্টে দেখ কোনো জায়গা থেকে বহু দূরে সংকেত পাঠানোর জন্য আমরা এটা কিন্তু ইউজ করছি, ঠিক আছে? তো হলো, এরপর দেখ তামার তুলনায় তন্তুর ব্যবহারের সুবিধা কি না সংকেত পাঠানোর জন্য কম ক্ষমতার প্রয়োজন হয়। 2 নম্বর পাঠানোর সময়ে সংকেত শক্তিক্ষয় অত্যন্ত কম হয়, তথ্য বহন করার ক্ষমতা প্রায় 1000 গুণ। আর হচ্ছে কি সংকেতের উপরে বহিস্থ তড়িৎচুম্বকীয় তরঙ্গের কোনো প্রভাব থাকে না, বৈদ্যুতিক রোধ খুব বেশি, হালকা, আর কি হচ্ছে সংকেত অত্যন্ত দ্রুতগামী, আলোর বেগের সমান। আমরা চাই তো না যে এখান থেকে যে সিগন্যালটা আমি পাঠাচ্ছি সেটা যত তাড়াতাড়ি ওই সাইডে যাবে ততটাই ভালো যন্ত্র হবে,
না তো কি আমি আজকে এখানটা একটা ভিডিও ছাড়লাম, ধরো হোয়াটসঅ্যাপে, এখানে একটা মেসেজ ছাড়লি, হাই, পরশু দিন পৌঁছাচ্ছে, ঠিক আছে? যদি আলোকবাহী তন্তু না থাকে, এরকম হতেই পারে। আগে তো তাই হতো না। হুম। তখন মনে হবে যে ইগনোর করছে না। ভাব, এই সময় যদি হঠাৎ করে কোনো ইন্টারনেটের প্রবলেমও হয়, লোকে কিন্তু অপর সাইডের লোকটাকেই দোষ দেবে, বলবে এই কিছু করছে, ফোন বন্ধ করে রেখেছে, তাই না? আচ্ছা, এবারে এক কাজ কর, 56 পেজের উদাহরণ 3-এর কোশ্চেনটা একবার দেখে নে। উদাহরণের দেখে মানে সলিউশনটা দেখবি না, কোশ্চেন পড়ে বল যে কত উত্তর হওয়া উচিত। নিজেই কর, বাট কোনো সলিউশন দেখবি না। হুম, দেখ পেজ নাম্বার 56-তে উদাহরণ 3-এর যে কোশ্চেনটা আছে, কোশ্চেনটা কি আছে দেখ। বলছে 1.68 প্রতি সরাঙ্ক বিশিষ্ট একটি কাঁচ নলের ছেদ দেখানো হয়েছে। 1.68 কিন্তু ভেতরে আছে, এরকম ছবি আছে। দেখ দেখ, বলছে 1.68 এটা কাঁচ নল, এর প্রতি সরাঙ্ক কত? 1.68, ঠিক আছে। তারপরে বলেছে যে কাঁচের ওপরে প্রলেপের প্রতি সরাঙ্ক 1.44, মানে বাইরেরটা কত? 1.44, তাই না? অ্যাকচুয়ালি এটা কি? এটা মিউ ডি, এটা কি মিউ আর, তাই না? ভেতরটা ঘন মাধ্যম, বাইরেরটা লঘু মাধ্যম, ঠিক আছে, হলো। এরপরে বলেছে যে নলের অক্ষের সাথে, নলের অক্ষের সঙ্গে আপতন কোণের মানের যে পাল্লার জন্য নলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটতে পারে। বলছে ওই আপতন কোণটাই চাইছে। তো এখানে ডাইরেক্ট আমরা ফর্মুলা কোনটা নিয়ে আসবো? সাইন আই সমান √ওভার মিউ ডি স্কোয়ার মাইনাস মিউ আর স্কোয়ার। 1.68 এর স্কোয়ার 1.44 এর স্কোয়ার, ক্যালকুলেশন করলে কত আসছে? 0.8653, এটা আসছে। তো সেখান থেকে আই করলে কত আসছে? আই সাইন আই সমান সাইন ইনভার্স 0.8653 করলে কত আসছে? এটা 59.92, মানে প্রায় 60 ডিগ্রি, তাই না? তাহলে সংকট, এটা হচ্ছে কি? এটা হচ্ছে ওই গ্রাহক কোণ, তাহলে এর থেকে কম হতে হবে। তাহলে আপতন কোণের মান, আপতন কোণ, এখানে কি লিখবো? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য আপতন কোণ কত হতে হবে? না লেস দেন ইজিক্যালস টু 60 ডিগ্রি। এটা ছিল 3-এর কোশ্চেন। দেখে নে, ওই তাড়াতাড়ি দেখ, প্রিজম শুরু করব। দেখ অঙ্কটা কতটা সহজ হয়ে গেল না, ফর্মুলা যদি আমরা জানি এরকম করে বা বলতে পারি, তাহলে সহজ হয়ে যাবে। দেখ যদি বায়ু মাধ্যম বাইরে থাকে তাহলে এটা হচ্ছে, যদি বায়ু মাধ্যম বাইরে না হয়ে অন্য কোনো মাধ্যম হতো, বায়ু দেবে, অত ডিফিকাল্ট করবে না। তাহলে ওই স্নেলের সূত্র থেকে আসতে হবে পুরো। হ্যাঁ, মানে যেখানে স্নেলের সূত্রটা আমরা লিখেছিলাম না, যে বায়ুটা 1 sin I সমান মিউ ডি সাইন আর, এইখানে বায়ু না হয় অন্য কোনো মাধ্যম হয়ে যাবে। বাকি ক্যালকুলেশন সেম, কথা বলবি না, বাকি ক্যালকুলেশন সেম। ক্লিয়ার? পরের পেজ 57-তে নক্ষত্রের আপাত অবস্থান, সূর্যোদয়ের আগে, সূর্যাস্তের আগে, সূর্যোদয়ের আগে, সূর্যাস্তের পরে দৃশ্যমান সূর্য, সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যের ডিম্বাকার রূপ ধারণ, এগুলো একবার বাড়িতে রিডিং দিস। নক্ষত্রের ঝিকিমিকিও, পেজ নাম্বার 57 আর 58 কথা বলছি, এটা একবার বাড়িতে রিডিং দিতে হবে। ক্লিয়ার হয়ে গেছে?
বাড়িতে রিডিং দিতে হবে। এবারে হেডিং লিখবি প্রিজম, ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে একটা প্রমাণ অতি অবশ্যই দেবে। আমার কাছে এইচএস এর কোশ্চেন নেই, খুব সম্ভবত আগের বছর প্রতিসারাঙ্ক দিয়েছিল ন্যূনতম চ্যুতিকোণের ক্ষেত্রে, এবছর তাহলে চ্যুতিকোণের ডেরিভেশনটা ইম্পর্টেন্ট হচ্ছে। যদি আরেকবার কোশ্চেনটা আমাকে দেখতে হবে। হয়ে গেছে 57-58 পেজের যেগুলো আছে একবার রিডিং দিবি। নক্ষত্রের আপাত অবস্থান, সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে দৃশ্যমান সূর্য, এগুলো একবার রিডিং দিবি। চলো এবার হেডিং লেখ প্রিজম। প্রিজম দেখেছিস তাই তো, কম বেশি স্কুলে দেখেছিস। চুরি করেছিস বল প্রিজম। হ্যাঁ, অনেকে আছে চুরি করে নেয়, তাই না? চুরি করে নিলে এমনি বাড়ি গিয়ে রাখলো, তারপরে আর কিছু বুঝতে পারছে, বাড়ি গিয়ে কি সাইডে ফেলে রেখে দিয়েছে। প্র্যাকটিক্যাল রুম থেকে চুরি না করলেও ভাঙে তো অনেকে, না? দেখেছিস, ভেঙে দিয়েছে। প্রিজম তোরা যেরকম দেখেছিস, তোরা প্রিজম যেভাবে দেখেছিস সেটা তোরা এরকম অ্যাকচুয়ালি প্রিজম দেখেছিস, ঠিক না? এটা তোরা প্রিজম দেখেছিস এরকম কিছু মনে পড়ছে? এটা এরকম কিছু দেখেছিস প্রিজম, তাই না? আচ্ছা, যদি বলি এটা, এটা এটা কি বলবে? বাক্স, বাক্স, তাই না? কিন্তু এও প্রিজম, এও প্রিজম। এটাকে বলে ট্রাইহেড্রাল প্রিজম, আর এটা হচ্ছে ট্রাইহেড্রাল প্রিজম হচ্ছে, এটা হচ্ছে টেট্রাহেড্রাল প্রিজম হচ্ছে, পেন্টাহেড্রাল। মানে অ্যাকচুয়ালি প্রিজম তোরা যেটা জানিস বা বইতে যেটা চলবে সেটা হচ্ছে একটা সহজ সাধারণ প্রিজম। যে প্রিজম দেখ এখানে অ্যাকচুয়ালি কি, এই প্রিজমের সংজ্ঞা কি হবে না, প্রিজম হলো একটি সমসত্ব স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, যেটা যেটা কি হচ্ছে দেখ, দুটো ত্রিভুজাকার তল এবং তিনটি আয়তকার তল দ্বারা সীমাবদ্ধ। বোঝা গেল? তো প্রিজম দেখ, প্রিজমের সংজ্ঞা একবার পড়তে পারিস। কি আছে, সংজ্ঞা দেবে না কোনোদিন পরীক্ষাতে, শুধু শুনে নে। প্রিজম হলো একটা সমসত্ব স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, যেটা দুটো দুটো ত্রিভুজাকার তল এবং তিনটে আয়তকার তল দ্বারা সীমাবদ্ধ, ঠিক? এবার কথা হলো যে অনেকে ভাবে কি যে আমি যদি প্রিজমকে এরকম করে কেটে দিই তো দেখতে লাগবে এরকম, একে বলে প্রিজমের প্রধান ছেদ। কি বলে? প্রিজমের প্রধান ছেদ। এখন পুরো চ্যাপ্টার পড়ার পরে সবার একটা আইডিয়া হয়ে যায় যে প্রিজমের কোণ এই ওপরেরটাই হয়, কিন্তু সবসময় এটা ভাবা উচিত নয় যে সবসময় ওটাই হচ্ছে প্রিজমের কোণ বা প্রতিসারক কোণ। আমি প্রথমে প্রিজমের সংজ্ঞা বলেছি, তারপরে বলেছি কিনা প্রধান ছেদ। একটা প্রিজমকে যদি এরকম করে কাটা হয় তাহলে যে দেখতে হবে ত্রিভুজাকারই দেখতে হবে এটা, তো সেটাই হচ্ছে কি একটা প্রধান ছেদ, একে ছেদ করলে যেটা হচ্ছে। এবারে এই প্রধান ছেদ দেখ এরকম, যদি এখানে দেখ এরকম আছে না, ধরো একটা তলে আলো এসে পড়লে অন্য তল দিয়ে বেরোবে, তো যে দুটো তলে আলোর প্রতিসরণ হবে সেই দুটোকে আমরা বলবো প্রতিসারক তল, এবং সেই দুটো তলের মাঝে যে কোণ হবে সেটা হচ্ছে প্রিজমের কোণ বা প্রতিসারক কোণ। তো যদি আমি বলি এই কোণটা আলফা, এটা ধরো বিটা, আর এটা গামা, তো এটা হচ্ছে কি না, আমি লিখে দিচ্ছি একটা প্রধান ছেদ। ধরো কোথাও কোনো কোশ্চেনে আলোক রশ্মি এরকম করে এসে, এই আলোক রশ্মিটা এরকম করে এসে এখানে পড়ার পরে এদিক দিয়ে গেছে, তো এইটার ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমি প্রতিসারক কোণ কত নেব প্রিজমের, প্রতিসারক কোণকে আমরা এ দিয়ে লিখি, এ। প্রতিসারক কোণ আমরা এখানে লিখবো কত না, আলফা। কেন? কোন দুটো তলে আলোর প্রতিসরণ হচ্ছে, এটা আর এটা, এদের মাঝে কোণ কে, আলফা। তাহলে ক্যালকুলেশনে আমাকে আলফা নিতে হবে। যদি আমি এখানে এরকম কিছু নেই, ধরো এরকম করে আলো এসে এই তল দিয়ে গিয়ে এরকম করে বেরিয়ে যায়, তাহলে এর বেলা প্রতিসারক কোণ কত হবে, বিটা।
প্রতিসারক কোণ কি হবে না বিটা। মানে যে দুটো তলে আলোর প্রতিসরণ হবে তাদের মাঝে কোণ নিতে হবে। ধরো কোনো প্রিজম এটা এরকম আছে, এই প্রিজমের ওপরটা না ভেঙে গেছে এরকম করে, ঠিক আছে, ভেঙে গেছে। তো এর বেলা যদি আমি বলি আলোর প্রতিসরণ ধরো এখান থেকে এই তলে হয়ে যাচ্ছে, তো এখানে আমাকে ওদিকে ভেঙেছে কোনো সমস্যা নেই, এটাই হচ্ছে আলফা কোণ, এর বেলা হবে প্রতিসারক কোণ। যদি আমি বলি যে এদিক থেকে আলো গিয়ে এদিকে পড়ে এটা এরকম করে গেছে, তাহলে এর বেলা প্রতিসারক কোণ কি হবে? প্রতিসারক কোণ করার জন্য আমাকে কি করতে হবে, কোণ দুটো তলে এটা আর এটা, তাহলে একে বাড়াতে হবে। এরা যেখানে মিলবে, ধরো এটা বিটা কোণ, তাহলে এর বেলা প্রতিসারক কোণ কত হবে? বিটা। ছবিগুলো এখানে, এটা হচ্ছে প্রিজম, এটা হচ্ছে প্রধান ছেদ বলেছি, ব্যাস প্রতিসারক কোণ, জাস্ট ছবি লিখে দাও। ছবিটা আঁকলে কি হবে, প্রতিসারক কোণ কি করে হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো। তাহলে এখানে কি হচ্ছে না, যে দুটো তলে আলোর প্রতিসরণ হবে সেই দুটো তলকে আমরা বলবো প্রতিসারক তল। ঠিক আছে, ধরো এই রেড কালারটাকে যদি বলি, তো এখানে দেখ এই তল আর নিচের তল, এখানে আলোর প্রতিসরণ হচ্ছে, তাহলে এখানে এই দুটো হচ্ছে কি প্রতিসারক তল। এবারে আমরা সাধারণত কি করি, ধরো আমরা প্রিজমকে বসাই এরকম করে, এরকম করে বসাই, আর আলোক রশ্মিকে ফেলি, এদিক থেকে ফেললে এটা দিয়ে যাবে, এটা দিয়ে চলে যাবে। তো তখন আমরা এটাকে বলি প্রতিসারক কোণ এ। তাহলে দুটো তল এই সাইড আর এই সাইডে, এরা হচ্ছে কি প্রতিসারক তল, আর নিচেরটাকে আমরা কি বলে দিই, ভূমি। নিচেরটাকে আমরা কি বলে দিই, ভূমি। ঠিক আছে, এবারে দেখ প্রিজমের যে দুটো ত্রিভুজাকার তল আছে, দেখ প্রিজমের কটা তল মোট বলতো, প্রিজমের 5টা তল, এখানে দুটো ত্রিভুজাকার, 3টে আয়তকার। তো এখানে যে দুটো আয়তকার তল আছে না, এদেরকে বলে পার্শ্ব তল। আয়তকার তলের মধ্য দিয়ে আলো কোনোদিন পাঠানো হয় না, সরি আয়তকার বলছি, ত্রিভুজাকার। যে দুটো ত্রিভুজাকার তল আছে তারা হচ্ছে কি পার্শ্ব তল, আর 3টে আয়তকার যে তল আছে তারা কিন্তু হচ্ছে প্রতিসারক তল। ঠিক, বেশ হলো। এবারে আর কি আছে এখানে, আর কি আছে একটু দেখে নিই একবার। প্রান্ত রেখা, পার্শ্বতল, ভূমি, আর কিছু নেই, চলো। এবারে হেডিং আসবি, যেটা কিন্তু এই বছরের জন্য ইম্পর্টেন্ট আছে, 3 নম্বরের ডেরিভেশন। প্রিজমের মধ্য দিয়ে, হেডিং লিখবি, প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে, প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণের রাশিমালা প্রতিষ্ঠা করো। প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণের রাশিমালা প্রতিষ্ঠা করো। ঠিক আছে, যেমন যেমন লিখছি সেরকম লিখবি, ঠিক আছে। প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণের রাশিমালা প্রতিষ্ঠা করো। লেখ, ফার্স্ট এটাই আঁকবি, ঠিক আছে, ফার্স্ট এটাই আঁকবি। একে লিখবি যে ধরি, ধরি এ প্রতিসারক কোণ বিশিষ্ট প্রিজমের, ধরি এ প্রতিসারক কোণ বিশিষ্ট প্রিজমের, ধরি এ প্রতিসারক কোণ বিশিষ্ট প্রিজমের প্রধান ছেদ এবিসি, প্রধান ছেদ এবিসি, ধরি এ প্রতিসারক কোণ বিশিষ্ট প্রিজমের প্রধান ছেদ এবিসি, প্রধান ছেদ এবিসি একটা প্রিজম যার প্রতিসারক কোণ ধরো এ, তাহলে কি বলছি, ধরি এ প্রতিসারক কোণ বিশিষ্ট একটি প্রিজমের প্রধান ছেদ এবিসি এর, এবিসি এর এবি তলে, এবিসি এর এবি তলে, এবি তলে একটি আলোক রশ্মি, একটি আলোক রশ্মি
পি থেকে এসে কিউ বিন্দুতে আপতিত হলে, পি থেকে এসে কিউ বিন্দুতে আপতিত হলে সেটি প্রতিসরণের পর, প্রিজমের মধ্য দিয়ে গিয়ে অপর তল এসি এর ওপরে আর বিন্দুতে আপতিত হয়, এসি এর ওপরে আর বিন্দুতে আপতিত হয় এবং এসি তলে প্রতিসরণের পর এসি তলে প্রতিসরণের পর আর এস পথে চলে যায়, এসি তলে প্রতিসরণের পর আর এস পথে চলে যায়। ছবি আঁকবি, ধরি একটি আলোক রশ্মি প্রথম থেকে এসি তলে প্রতিসরণের পর আর এস পথে চলে যায়, ঠিক আছে। তবে এখানে আমি যদি বলি কি কি হয়েছে, দেখ পি থেকে আলোক রশ্মি এসে কিউতে পড়েছে, ঠিক না। আমি যদি বলি এখানে লম্ব কিরকম হবে, এ বি তলের উপরে লম্ব কোনটা, এটা হলো এ বি তলের উপর লম্ব, ঠিক আছে। তাহলে দেখ এখানে দেখতে পাচ্ছিস যে আপতন কোণ, এটাকে আমি লিখছি কত না I1, এখানে কোণ হচ্ছে প্রতিসরণ কোণ R1, ক্লিয়ার। প্রথম তলে আপতন কোণ I1, প্রতিসরণ কোণ R1। দ্বিতীয় তলে একটা লম্ব হবে এরকম, এখানে এই কোণটাকে আমি নিচ্ছি কত না R2 এবং এটা হচ্ছে কত না I2। R2 I2, হচ্ছে I1 R1 R2 I2, এটা ছবিতে লিখবি, ঠিক আছে। ঠিক আছে, ছবিতে লিখবি, লেখার পরে কি লিখবো এবার, আচ্ছা ছবিটা আঁকছে, ছবিটা এখানে পুরো, তারপরে বলছি। কিউ বিন্দুতে আপতন কোণ এবং প্রতিসরণ কোণ হলো যথাক্রমে I1 এবং R1। পি বিন্দু, সরি পি বলছি, কিউ বিন্দুতে, প্রথমে কিউ তো বলেছি, হ্যাঁ কিউ বলেছি, কিউ বিন্দুতে আপতন কোণ এবং প্রতিসরণ কোণ হলো যথাক্রমে I1 এবং R1। কিউ বিন্দুতে, এই যে কিউ বিন্দুতে আপতন কোণ এবং প্রতিসরণ কোণ, আপতন কোণ কোনটা I1, প্রতিসরণ কোণ কোনটা R1, ঠিক আছে। আর বিন্দুতে আপতন কোণ এবং প্রতিসরণ কোণ হলো যথাক্রমে, আবার ওইটির সাথে লেখ, আর বিন্দুতে, ক্যাপিটাল আর বিন্দুতে আপতন কোণ এবং প্রতিসরণ কোণ হলো যথাক্রমে, আপতন কোণ কোনটা রে, R2 এবং I2 হলো যথাক্রমে R2 এবং I2। ঠিক আছে, R2 এবং I2, বেশ বেশ। হ্যাঁ দেখ এখানে চ্যুতি কোণ মানে অ্যাকচুয়ালি কি, এখানে না আলোক রশ্মি দুবার বেঁকেছে, একবার প্রথম তলে প্রতিসরণের ক্ষেত্রে বেঁকেছে, আর একবার দ্বিতীয় তলে প্রতিসরণের ক্ষেত্রে বেঁকেছে। তো আমি দেখছি কি এখানে যে আলোক রশ্মি যদি প্রিজম না থাকতো, তাহলে কি হতো, সে সোজা কিন্তু এই রকম পথে যেত, যদি প্রিজম না থাকতো, হ্যাঁ কি না। প্রিজম থাকার জন্য বেঁকেছে, ফাইনালি কোন পথে গেছে, এই যে। তাহলে একে যদি আমি পেছনের দিকে বাড়াই,
তো তাহলে আমি কি বলবো যে আলোক রশ্মি প্রকৃতপক্ষে এই রাস্তায় যাওয়ার কথা ছিল, লাস্টে এই রাস্তায় গেছে, মানে ও কতটা বেঁকেছে, এটাই তো চ্যুতিকোণ ডেল্টা, এটাই চ্যুতিকোণ ডেল্টা। তাহলে লেখ, কি লিখবি এখানে, যে পি কিউ এর বর্ধিত, পি কিউ রশ্মির বর্ধিতাংশ, পি কিউ রশ্মির বর্ধিতাংশ, পি কিউ রশ্মির বর্ধিতাংশ এবং এবং কি লিখেছি, পি কিউ রশ্মির বর্ধিতাংশ, লেখ লেখ পি কিউ রশ্মির বর্ধিতাংশ, পি কিউ রশ্মির বর্ধিতাংশ। আগের গুলো লিখিস নি কেন? হ্যাঁ, কেন? এটা পরীক্ষায় দেবে, এটা পরীক্ষায় দেবে পুরো 3 নম্বরের। লিখছি কিসের জন্য তাহলে এমনি এমনি? পরে টুকে নিবি বললে তো ঠিক, পরে টুকে নিবি, আবার কখন টুকবি, এটাই তো বড় সমস্যা। ঠিক আছে, কি লিখেছি, পি কিউ এর বর্ধিতাংশ এবং আর এস কে পেছনের, আর এস কে পেছনের দিকে বাড়ালে, আর এস কে পেছনের দিকে বাড়ালে তারা টি বিন্দুতে মিলিত হয়, টি বিন্দুতে মিলিত হয়। ঠিক আছে, টি বিন্দুতে মিলিত হয়। এখানে আমি আরেকটা নাম দিয়ে দিচ্ছি, এক্স নাম দিয়ে দিচ্ছি, ধরো এখানে এক্স, ঠিক না, এখানে নাম দিয়ে দিচ্ছি। তাহলে বল এখানে চ্যুতিকোণ কোনটা, আর টি এক্স, এটাই হচ্ছে কিনা চ্যুতিকোণ ডেল্টা। ঠিক আছে, লেখ এক্ষেত্রে, এক্ষেত্রে আলোক রশ্মির চ্যুতিকোণ, এক্ষেত্রে আলোক রশ্মির চ্যুতিকোণ সমান আর টি এক্স সমান ডেল্টা ধরি। এক্ষেত্রে আলোক রশ্মির চ্যুতিকোণ আর টি এক্স সমান ডেল্টা, এটাই আমরা ধরে নিচ্ছি যে চ্যুতিকোণ এটা হয়েছে। তো চ্যুতিকোণ আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, চ্যুতিকোণ আমাদেরকে কি করতে হবে, বার করতে হবে। ঠিক, ক্লিয়ার, চ্যুতিকোণ আমাদেরকে বার করতে হবে। চলো এবারে আমি কি লিখবো, যে যে ত্রিভুজ, ত্রিভুজ কিউ টি আর এর ক্ষেত্রে, ত্রিভুজ কিউ টি আর এর ক্ষেত্রে, ত্রিভুজ কিউ টি আর, কোন ত্রিভুজ, এই যে কিউ টি আর, এই ত্রিভুজের ক্ষেত্রে দেখ ভালো করে, কিউ টি আর ত্রিভুজটাকে দেখ, এইটা, এটা হচ্ছে কিউ টি আর ত্রিভুজ, কিউ টি আর ত্রিভুজ এর ক্ষেত্রে বহিস্থ কোণ, বহিস্থ কোণ ডেল্টা সমান কি হবে, অন্তস্থ বিপরীত কোণ। যদি আমি বলি এই কোণটা ডেল্টা, তাহলে ডেল্টা সমান কি হবে, এটা প্লাস এটা, তাই না? এখানে এই কোণটা কত রে, এই কোণটা, এই কোণটা কত হবে, কি লিখবো একে, এখানে লিখবো কোণ, কোণ টি কিউ আর প্লাস কোণ, দেখ দেখ টি কিউ আর প্লাস কোণ টি আর কিউ। ঠিক লিখেছি কিনা বল, বহিস্থ কোণ সমান অন্তস্থ বিপরীত কোণ, বহিস্থ কোণ ডেল্টা সমান অন্তস্থ বিপরীত কোণ, বিপরীত কোণের সমষ্টি। বাইরে কোণ ডেল্টা, তাহলে ভেতরে দুটো কোণ টি কিউ আর প্লাস টি আর কিউ। তো ডেল্টা সমান টি কিউ আর মানে কত হচ্ছে, দেখ টি কিউ আর, অ্যাকচুয়ালি টি কিউ আর কত হচ্ছে, টি কিউ আর মানে এটা যদি পুরোটা আই হয়, এটা যদি এইটুকুটা আর হয়, তাহলে বাদ বাকিটা কত হবে, আই ওয়ান মাইনাস আর ওয়ান, মানে এখানে প্রতিসরণের বেলা চ্যুতিকোণ। এখানে দেখ এই পুরোটা যদি আই টু হয়, শুধু এইটা যদি আর টু হয়, তাহলে বাদ বাকিটা কত হবে, আই টু মাইনাস আর টু, আই টু মাইনাস আর টু, ঠিকঠাক আছে তো? দেখ এখানে এই সাইডের পুরোটা আই ওয়ান, তাহলে এই পুরোটা আর এই সাইডের দুটো ডটের লাইনের মাঝে কোণ পুরোটাই সমান সমান বিপরীত কোণ। তাহলে এটা যদি আই ওয়ান হয়, এটা যদি আর ওয়ান হয়, তাহলে বাদ বাকিটা কত হবে, আই ওয়ান মাইনাস আর ওয়ান। এখানে দেখ এই সাইডে পুরোটা আই টু,
এইটুকুটা যদি R2 হয় তাহলে বাদ বাকিটা কত হবে I2 মাইনাস R2। এখানে আমরা লিখবো কিনা I1 প্লাস I2 মাইনাস কমন নিলে ব্র্যাকেটের মধ্যে R1 প্লাস R2 হয়েছে। এটাকে আমি 1 নম্বর দিয়ে লিখে দিলাম, এটাকে আমি কি দিয়ে লিখলাম 1 নম্বর দিয়ে লিখে দিলাম। এইখানে আমি একটা বিন্দু দিলাম ও বিন্দু, ও যেখানে দুটো লম্ব ছেদ করেছে ওই বিন্দুটাকে আমি ও নাম দিলাম। যেখানে দুটো বিন্দু ছেদ করেছে সেখানে আমি কি নাম দিলাম ও নাম দিলাম। ঠিক আছে, ও নাম দিয়েছে। এবার লেখ চতুর্ভুজ। চতুর্ভুজ কোন চতুর্ভুজ নিচ্ছি? চতুর্ভুজ টি কিউ ও আর এর ক্ষেত্রে, টি কিউ ও আর এর ক্ষেত্রে কি কি পাচ্ছি? এরকম লিখছি যে টি কিউ ও আর এর ক্ষেত্রে কোণ কিউটিআর, মানে এই কোণটা কিউটিআর প্লাস কোণ টি কিউ আর প্লাস কোণ কিউ ও আর প্লাস কোণ ও আর টি সমান কত হবে? চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত? 360। ব্যাস, ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো চারটে কোণ লিখে দিয়েছি। কি কি কোণ? কিউটিআর, কিউটিআর মানে কোনটা? কিউটিআর মানে এই কোণটা লিখেছি। তারপরে লিখেছি কি টি কিউ আর মানে এই কোণটা লিখেছি, ঠিক না? এই কোণটা লিখেছি। এই দাঁড়া 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 1 মিনিট, 1 মিনিট, ভুল লিখে দিয়েছি, ভুল লিখে দিয়েছি। চতুর্ভুজ ভুল লিখে দিয়েছি, টি নয় ও হবে, ও এ নিয়ে আসতে হবে না, সরি একটু কাটতে হবে, কিছু করার নেই, সরি ভুল লিখে দিয়েছি, ভুল লিখে দিয়েছি। একটু কোন চতুর্ভুজ হবে? চতুর্ভুজ এ কিউ মানে এখান থেকে করতে পারিস, এ কিউ ও আর, ঠিক আছে? একটা লাইন কাটতে হবে শুধু, তাহলে করতে পারিস। টির জায়গায় এ করে দে তাহলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, টির জায়গায় এ করে দিলে হয়ে যাবে। এ কিউ ও আর এর ক্ষেত্রে কি কি কোণ হচ্ছে? দেখ, কোণ কিউ ও কিউ এ আর, হ্যাঁ হ্যাঁ এর জায়গায় টি এর জায়গায় এ করে দিলে হয়ে যাবে, টির জায়গায় এ করে দিলে হয়ে যাবে। মোটামুটি কাটা যাবে না, তাই তো? কাটা যাবে না, ঠিক আছে। হ্যাঁ জানি তো। দেখ দেখ কটা কোণ হচ্ছে? কিউ এ আর প্রথমে লিখেছিলাম না কিউ টি আর, টির জায়গায় এ বসিয়ে দে, ঠিক আছে। প্লাস প্লাস এ কিউ, এ কিউ ও, এ কিউ ও তারপরে কি হবে? এ কিউ ও তারপরে কি হবে? কিউ ও আর তারপরে কি হবে? ও আর এ সমান 360। হ্যাঁ ঠিক আছে। চতুর্ভুজটা কোনটা নিতে হবে? শীর্ষবিন্দু কে, ঠিকই তো আছে। এই দেখ দেখ কিউ এ আর, কিউ এ আর তারপরে কি হবে? এ কিউ ও, এ কিউ ও তারপরে কি হবে? কিউ ও আর, কিউ ও আর তারপরে কি হবে? ও আর এ, ও আর এ, তাই তো? ও আর এ। হ্যাঁ, তো এখানে হলে কি হচ্ছে দেখ, এইগুলো এবার বসাচ্ছি মানগুলো, কি কি হচ্ছে দেখ। কোণ কিউ এ আর মানে কিন্তু কোণ এ মানে প্রতিসারক কোণ। দেখ দেখ কিউ এ আর মানে কিন্তু প্রতিসারক কোণ, প্লাস এ কিউ ও কিন্তু 90 ডিগ্রি লম্ব, তো এ কিউ ও মানে কিন্তু লম্ব হচ্ছে কি এ বি তলের উপরে লম্ব ছিল, এটা 90 প্লাস কোণ কিউ ও আর যেমন আছে থেকে যাবে। আবার দেখ কত হচ্ছে, ও আর এ মানে আবার 90 ডিগ্রি সমান 360, ঠিক আছে। তো এ প্লাস কোণ কিউ ও আর সমান 360 থেকে 180 বাদ দিলে 180,
360 থেকে 180 বাদ দিলে কত হচ্ছে 180 হলো। এরপরে কি লিখবো যে আবার ত্রিভুজ কোন ত্রিভুজ হবে না কিউ ও আর এর ক্ষেত্রে, কিউ ও আর এর ক্ষেত্রে তিনটে কোণের সমষ্টি কত হবে 90 ডিগ্রি 180 ডিগ্রি। তাহলে কত হচ্ছে দেখ কিউ ও আর প্লাস ও আর কিউ প্লাস ও কিউ আর সমান 180 ডিগ্রি। তিনটে কোণ লিখেছি দেখ, প্রথমে লিখেছি কিউ ও আর, তারপরে লিখেছি কি না ও কিউ আর, তারপরে লিখেছি ও আর কিউ, ঠিক আছে। তো এখানে কোণ কিউ ও আর প্লাস ও আর কিউ মানে কত হচ্ছে ও আর কিউ মানে R2, আর হচ্ছে এটা হচ্ছে কত না ও কিউ আর মানে কত হচ্ছে R1 সমান 180 ডিগ্রি, 180 ডিগ্রি, ঠিক আছে 180 ডিগ্রি। তো এখান থেকে দেখ এবার আমি লিখে দেব কি যে এখানে এটা হওয়ার পরে এই এটা হচ্ছে 2 নম্বর দিয়ে রেখেছিলাম, 2 নম্বর উপরেরটা ও আর কিউ এর জায়গায় আমি লিখবো কত না 180 মাইনাস এ প্লাস R1 প্লাস R2 সমান 180। এইখান থেকে ও আর কিউ এর মান কত লিখছি 180 মাইনাস এ, এখান থেকে ও আর কিউ এর জায়গায় কত লিখছি 180 মাইনাস এ, তাহলে 180 180 কেটে যাবে, তাহলে কি হচ্ছে R1 প্লাস R2 সমান এ। এটা হলো 3 নম্বর, এটা 3 নম্বর। আমি পুরোটা আরেকবার বলে দেবো, ঠিক আছে শর্ট করে যে অ্যাকচুয়ালি কি হচ্ছে, পুরোটা একবার বলে দেবো পুরো শর্ট করে যে কোথা থেকে কি হচ্ছে। তাহলে R1 প্লাস R2 কত হলো এ, এবার লিখবো কি 1 নম্বর সমীকরণে R1 প্লাস R2 সমান এ বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে R1 প্লাস R2 সমান এ বসিয়ে পাই। ডেল্টা কত ছিল I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2 এর জায়গায় এ বসিয়ে দেব, এটাই হয়ে যাবে ফর্মুলা, ঠিক আছে। এখন কথা হলো যাদের লিখতে সমস্যা হচ্ছে মানে অনেকগুলো করে কোণ লেখা হচ্ছে, তারা এরকম পদ্ধতি ইউজ করতে পারিস, যেমন আমি বলছি কি করতে হবে। শর্ট যেটা বলছি সেটা দেখ একবার, শর্ট যেটা বলছি সেটা হচ্ছে কি যাদের লিখতে একটু ধরো অনেকগুলো করে কোণ হচ্ছে ত্রিভুজ হচ্ছে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কি রকম লিখবি শোন। এই দেখ প্রথমে প্রথমে কি লেখা ছিল ডেল্টা সমান, এই যে ডেল্টা সমান, অথবা তার কি রকম লিখতে পারি জানিস, এত কিছু না লিখে কি বলবি যে প্রথম তলে চ্যুতিকোণ I1 মাইনাস R1 আর দ্বিতীয় তলে চ্যুতিকোণ I2 মাইনাস R2, মানে বহিস্থ কোণ সমান এটা লেখারই দরকার নেই, ঠিক আছে। প্রথম তলে চ্যুতিকোণ I1 মাইনাস R1, দ্বিতীয় তলে চ্যুতিকোণ I2 মাইনাস R2 হয়ে গেছে, I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2। এবারে দেখ আমি যে ত্রিভুজ চতুর্ভুজ নিয়ে এতগুলো লিখেছি, একে ছোট করে কি রকম লেখা যেতে পারে দেখ। প্রথমে কি লিখবি যে চতুর্ভুজ ও কিউ এ আর এর ক্ষেত্রে কোণগুলো যে লিখেছিলাম ওগুলো আর লিখবো না, কি রকম লিখবো এ প্লাস 90 প্লাস কোণ ও প্লাস 90 সমান 360 হয়ে গেছে, এ প্লাস কোণ এ প্লাস কোণ ও সমান 180 ডিগ্রি হয়ে গেছে, এরকম লিখছি। তারপরে লিখবো কি না এই ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ কিউ ও আর এর ক্ষেত্রে কি লিখবো ওরকম লিখবো না, লিখবো কি R1 প্লাস R2 প্লাস কোণ ও সমান 180, ঠিক আছে 180। তারপরে এবারে কি লিখে দেবো যে কোণ ওর জায়গায় R1 প্লাস R2, কোণ ওর জায়গায় কত লিখবো 180 মাইনাস এ, 180 মাইনাস এ সমান 180 ডিগ্রি। তাহলে এখান থেকে চলে আসবে এ সমান R1 প্লাস R2, যে মানটা বসিয়ে দিলে হয়ে যাবে, ঠিক। এটা আমি পরের দিন লিখতে দেবো, লিখে আসবি ভালো করে, 10:30 বেজে গেছে পুরো।
কাল কিন্তু আমি এটা পুরো ল্যাঙ্গুয়েজ সহ লিখতে দেবো। হ্যাঁ,